অবস্থার কথা খুব কিছু নেই, কারণ উনি নিজেই এই সম্পর্কে লিখে গেছেন। আর পরবর্তীকালে যেখান থেকে মোটামুটি খুব গুরুত্বপূর্ণ অংশ শুরু হচ্ছে সেটা হচ্ছে ডক্টর দাসের মধ্য বয়স থেকে, যখন তিনি আমাদের প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে তার সম্পর্কে উত্থিত বহু অভিযোগ, প্রতিষ্ঠানগুলির সঙ্গে সংগ্রাম এবং ব্যক্তি মানুষের সঙ্গেও সংগ্রাম ইত্যাদি সমস্ত জয় করে তিনি তার নিজের একটা স্থানে যখন প্রতিষ্ঠিত হচ্ছেন বিশ্ববিদ্যালয়ে, সেই সময় থেকে তাকে মোটামুটি অনুসরণ করা হয়েছে। তিনি সমাজে অত্যন্ত প্রতিষ্ঠিত, শুধু লেখক হিসাবে নয়, তিনি বাংলা সাহিত্যের প্রথম সমালোচনামূলক সাহিত্যের প্রথম ডিলিট ছিলেন। কাজেই এখন তো অনেক ডিলিট বেরোচ্ছে, কিন্তু তিনি ছিলেন সর্বপ্রথম। এবং তাকে যে বিরুদ্ধতার সম্মুখীন হতে হয়েছে ছোট অবস্থা থেকে প্রতি পদে দীর্ঘ জীবন পেরিয়েও, সেটা সত্যি একটা লেখবার মতোই ঘটনা। তো ব্রজগোপাল গোস্বামী এই বিষয়টাকে খুব সুন্দরভাবে দেখিয়েছেন, খুব সংক্ষেপে। তার গদ্য অত্যন্ত নির্বাক, কাজে খুব সংক্ষেপে বিষয়টি দেখিয়েছেন। এবং পরবর্তীকালে তিনি যে সমস্ত সভা করেছেন, মিটিং করেছেন, তার সম্পর্কে নানান তার ছাত্র গুণীজন সকলে যেসব বক্তব্য রেখেছেন, সেই সব বিষয় সম্পর্কে তিনি সব বিষয়গুলি গুছিয়ে সংগ্রহ করেছেন। তার সংগ্রহ করবার যে ক্ষমতা বলা যেতেই পারে, খুব অতিশয়োক্তি মনে হবে না যে তিনি ডক্টর দাসের তথ্য সমূহের ভান্ডারী বলা যেতেই পারে, এবং সেগুলির সঠিক ব্যবহারও তিনি করেছেন। তো ডক্টর দাসের যে বিভিন্ন মানুষের সঙ্গে তার সংযোগ এবং বিভিন্ন সময়ে নানান বক্তৃতায় যে একটা অবয়ব তার বইতে ফুটে উঠেছে, একটি উদার দৃঢ় ব্যক্তি মানুষ সেই গ্রন্থটি থেকে বেরিয়ে আসে। বাংলার যে একটা তেজ, বাংলার যে একটা জেদ, এটা ডক্টর দাসের জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছিল। সেই সঙ্গে ছিল তার সমাজ সচেতন সত্তা, দরিদ্র নিম্নবিত্ত অসহায় মানুষের প্রতি তার যে সহানুভূতি, সমস্ত সংকীর্ণতা ছাড়িয়ে রাজনৈতিক সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে নিজের যে বক্তব্য বলিষ্ঠভাবে সেটাকে প্রকাশ করা, কোনোদিনই তিনি প্রকাশ করতে ভয় পাননি। তার লোকে তাকে হয়তো বাম ভাষা বলতো, কিন্তু সেই সময়ে দাঁড়িয়েও তিনি বামপন্থী সরকারের সমালোচনা করতেন, এতটাই তিনি নির্ভীক এবং